তা আপনারা তো 2029 সাল পর্যন্তই ক্ষমতায় থাকতে পারতেন, মানে আপনারা বলতে আপনারা যে কয়জন উপদেষ্টা ছিলেন, চাইলে এনসিপির আরও যে ডিপ স্টেট আপনাদেরকে অফার দিয়েছিল, আপনি বলেছেন এটা কি দেখার দরকার আছে? একটু অল্প দেখানো যাবে, অল্প একটু। শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করেন। তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। ডিপ স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত। তাহলে এইটাও আমি একটু স্পেসিফিক বুঝতে চাই আপনার কাছে। আমরা ডিপ স্টেট বলতে তো এটা আমরা একটা বিমূর্ত ধারণা, মানুষ এরকম এরকম মনে করে। আপনার পক্ষে কি বলা সম্ভব? আমি একটু জানতেই চাই, কারা আপনাদের বলেছিল যে তোমরা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকো? একটু খোলাসা হোক না। ডিপ স্টেট জিনিসটা বিমূর্তই থাকে, মানে যারাই তবু বলে তো ফিজিক্যালি কেউ না কেউ হাজির হয়। যারাই বলে সে তো নিজে ফিজিক্যালি হাজির হয় না, কারোর বা মাধ্যমে তো বলে। ফিজিক্যালি হাজির হয় না। মনে করেন আপনার মাধ্যমে আমাকে বললো, মানে এরকম কোনো একজন নিউট্রাল ফেস, যার যে এরকম একটা ডিসকাশন আছে এর ওদের পক্ষ থেকে, যে আপনারা এটা চান কিনা বা আপনাদের সরকার এটা চায় কিনা, তাহলে তাদের কিছু পলিসিগত সংস্কারের কিছু, মানে সংস্কারের সাথেও তারা অ্যালাইন হতে চায়, তাদের কিছু বিজনেস ইন্টারেস্ট আছে গভর্নমেন্টের সাথে, এগুলো সার্ভ করা, তাদের কিছু হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেরও ইন্টারেস্ট আছে। তো এই সব কিছু মিলিয়েই এক ধরনের প্রস্তাবটা কার কাছে এসেছিল? আপনার কাছে এসেছিল? আপনার সঙ্গে কোনো বৈঠক হয়েছে কিনা? আমার ধারণা অনেকের কাছেই আপনার সঙ্গে হয়েছে গিয়েছে, এবং আমাকেও কয়েকবারই বলার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে বলা হয়েছে। কিন্তু নীতিগতভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় যে খুব ক্লিয়ার ছিল তাদের ভিশনটা। হয়তো প্রক্রিয়াগতভাবে অনেক ধরনের সমালোচনা আমারও আছে, অনেকেরই থাকতে পারে, উপদেষ্টারাও এখন বলছেন, কিন্তু নীতিগতভাবে সংস্কার, বিচার এবং নির্বাচন এটার দিকে ইয়া ছিল। কিন্তু শেষের দিকে না, 6 মাস যাওয়ার পরে আমার মনে হয়েছে যে সংস্কার আর বিচারের ব্যাপারে সরকার চাচ্ছে যে এটা একটা পর্যায় পর্যন্ত নেয়া, মানে এটা শেষ করা না, এটা একটা পর্যায় পর্যন্ত নিয়ে তারপরে নির্বাচিত সরকারের কাছে দেওয়ার দিকে বেশি মনোযোগটা চলে যায়, যেখানে আমার ডিসএগ্রিমেন্ট ছিল। আমার জায়গাটা ছিল যে সংস্কারটা আগেই হওয়া প্রয়োজন, নাহলে আমরা ভরসা করতে পারি না। আমরা এই দেশে 3 দলের রূপরেখা ধূলিসাৎ হয়ে যেতে দেখেছি, তা আমরা আমাদের পলিটিশিয়ানদের উপর তো আসলেই ভরসা করতে পারি না। তো সেটা ডিসএগ্রিমেন্ট আমার ছিল, এখনও আছে। সেটা সরকার যদি, যেটা আমি বললাম, যে সরকার যদি পলিটিক্যালি স্ট্রং ডিসিশন নিতে পারতো, সে যদি বলতো যে সংস্কারটা, সংবিধান পুনর্লিখনটা আমরাই করে দিয়ে যাব, তাহলে কিন্তু সরকার সেটা করতে পারতো। কিন্তু সরকার ওই ডিসিশনটা নেওয়ার জন্য যথেষ্ট সাহস জোগাড় করতে পারে না। আপনার কি মনে হয় যে উপদেষ্টাদের সবাই একমত ছিল? কেউ কেউ কি ডিপ স্টেটে রাজি ছিল না? মানে কেউ কেউ কি 5 বছর চায়নি? থাকতেও পারে, সেটা তো আর আমার মানে আপনাদের মনে হয়নি কখনো যে? থাকতেও পারে, বাট আমার কখনো মনে হয়নি, বা কেউ যদি থাকেও সে তো সামনে এসে নিজেকে এক্সপোজও করবে না বা বলবেও না, বা প্রভাবিত করার চেষ্টা সেভাবে আমার চোখে পড়ে নেই। শেখার পর নেই। একটি বিষয় আমি আপনার এখান থেকেই বলি যে আপনারা আপনার 5 আগস্টের পরে আপনারা সেনা সদর দপ্তরে গেলেন না আপনারা, আপনি যাননি, নাহিদ ইসলাম যাননি, কিন্তু হাসনাত এবং সার্জিস, আপনার এই বইই রয়েছে, তারা কিন্তু উঠেছিল গাড়িতে এবং আপনারা ফোন করেছিলেন যদি ওই সেনা সদর দপ্তরে যাও তোমাদেরকে গণশত্রু ঘোষণা করা হবে। কেন গেলেন না? কিন্তু সেখান থেকেই তো আবার সরকার গঠন করা হলো। দেখেন, সেখান থেকে সরকার গঠন করা হয়নি। যখন আমরা জানতে পারি যে রাজনৈতিক দলগুলা 5 তারিখ সেনা সদরে যাচ্ছেন, এবং মিটিংটা কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরে ফিক্স হয় নাই। রাজনীতিবিদরা যে সেনা সদরে যাবেন, মিটিংটা কিন্তু 4 তারিখ রাতে ফিক্স হয়েছে, এবং 4 তারিখ রাতে সবাইকে কল করা হয়েছে। যাওয়ার কথা ছিল, মিটিংটা হওয়ার কথা ছিল পরের দিন 5 তারিখ সকাল 11টায়, আমি যদি ভুল না করি। তো গণভ্যুত্থানের কারণে, গোলাগুলির কারণে নেতারা পৌঁছাতে পারেন নাই, পৌঁছাতে বিকেল হয়ে গেছে, মানে শেখ হাসিনা পলায়নের পরে। কিন্তু মিটিংটা কিন্তু শেখ হাসিনা দেশে থাকা অবস্থায় হওয়ার কথা ছিল। তো এটা কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে যে সেই মিটিংয়ে কী ডিসকাশন হইতো, কী টকিং পয়েন্ট থাকতো যখন শেখ হাসিনা দেশে ক্ষমতায় বসে আছে। মানে এটা তো তিনি থাকা অবস্থায় হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি তাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। তো এটা একটা শঙ্কার জায়গা থাকে। এবং সেখানে আমি শুনেছি যে 2-একটা রাজনৈতিক দল তারা বলেছে যে গণভ্যুত্থান তো করেছে ছাত্ররা, মানে তাদের নেতাদেরকে ছাড়া এখানে মিটিং তো আমরা আসলে কোনো ফলাফলে পৌঁছাইতে পারবো না। আবার অনেকগুলো রাজনৈতিক দল অ্যাগ্রিড ছিল যে সেনাবাহিনী বা সেনাপ্রধান তারা তখন দায়িত্ব নিয়ে কিছু একটা করবে, তাদের হাতে দায়িত্ব দেয়। এবং আমরা কিন্তু শঙ্কার সাথে শুনছিলাম যে শাহবাগে স্লোগান উঠেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই ধরনের স্লোগান। এবং আপনারা জানেন এগুলো কীভাবে করানো হয়, এগুলো কাউকে উস্কানি দিয়ে উঠানো হয়, এগুলো এজেন্ডা ভিত্তিক হয়। তো তখন আমি একটা লাইভ করে বলেছিলাম যে এই দেশের ভাগ্য রাজপথ থেকে নির্ধারিত হচ্ছে, এটা ক্যান্টনমেন্ট এসে আমাদেরকে মুক্ত করে নাই। সুতরাং পরবর্তীতে কী হবে এটাও ক্যান্টনমেন্ট থেকে নির্ধারিত হওয়ার সুযোগ নাই।
এটা আপনারা সবাই শাহবাগে আসেন, আমরা শাহবাগে এ বিষয়ে বক্তৃতা বা বক্তব্য যেটা দেয় সেটা আমরা দিব। শহীদ মিনারের কথা বলেছি। হ্যাঁ, শহীদ মিনারের কথা বা শাহবাগের কথা বলেছিলাম 5 আগস্ট। পরবর্তীতে যদিও ওই কথা বলার সুযোগ হয় নাই, ভিড় আমাদেরকে ঠেলে সংসদের দিকে নিয়ে জি গেছে। জি। আপনাদের কি আর নিয়ন্ত্রণে ছিল সরকার গঠনটা? ইউনূস সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন, বাকি 14 উপদেষ্টা আপনারা তো পরে 5 তারিখ 6 তারিখে তো গণভবনে বঙ্গভবনে গেলেন। না, প্রথম আমার যখন কথা হয় যে মানে সরকারটা কারা গঠন করলো, এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে। আমি আমার একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, কারা এটা গঠন নিয়ে করলো? অনেক আলাপ আলোচনা হয়েছিল যে বুকে পাথর চাপা দিয়ে বা অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। প্রথম যখন সেনাপ্রধানের সাথে তখন আমার কথা হয়, তো তিনি আমাকে খুব ফ্রাস্ট্রেটেড ভাবে বলছিলেন যে আমার 70,000 সৈন্য রাস্তায়, তাদেরকে দিয়ে আমি এটা আর কন্ট্রোল করতে পারতেছি না, এটা তাদের মানে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, এটার কন্ট্রোলেবল হচ্ছে না। আপনারা আসেন, আমরা বসি, আমরা একটা ডিসিশন নিই ফিউচার নিয়ে। যদি এটা আমরা এখন না করি, দেশ কিন্তু একটা অন্ধকারের দিকে যাচ্ছে। এটা এটা আমি বলছি 5 তারিখের মিটিং শেষ হওয়ার পরের কথা, হয়তো 6 তারিখ সকালের বা 5 তারিখ সন্ধ্যার দিকের কথা। এবং তখন তিনি হয়তো বুঝতে পেরেছেন যে ছাত্রদের সাথে কথা না বলে এটা সমাধান করা যাবে না। তো আমার প্রপোজাল ছিল যে ঠিক আছে, আমরা যদি বসি, আমরা এটা প্রাথমিকভাবে আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুমের সাথে একটা কনফারেন্স রুম আছে, তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনাটা করি। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল ক্যান্টনমেন্টে যেতে, কিন্তু আমরা ক্যান্টনমেন্টে যেতে রাজি হই নাই। আমাদের জায়গা থেকে এটা একটা গণতান্ত্রিক আন্দোলন ছিল, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এইটার এজেন্সিটা আমি ক্যান্টনমেন্টে যেয়ে দিয়ে আসতে পারি না, যেটা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আগে করেছেন। যে কারণেই করেন, তাদের হয়তো তাদের ব্যাখ্যা থাকতে পারে, যদিও স্পষ্ট কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু তারা ওইখানে ক্ষতিটা করে দিয়ে এসছেন আর কি। ওখানেই তারা পরবর্তী যে সরকার হবে সেটা কীরকম হবে, সেটা যে দুর্বল হবে, এই জায়গাটা ডিটারমাইন করে দিয়ে এসছেন। এই এজেন্সিটা তারা সেনাপ্রধান বলি, মিলিটারি এস্টাবলিশমেন্ট বলি, তাদেরকে দিয়ে এসছেন। তো পরবর্তীতে তারাও রাজি হচ্ছিল না ক্যাম্পাসে আসতে, তারাও ক্যাম্পাসে আসতে রাজি হচ্ছে না, আমরাও ক্যান্টনমেন্টে যেতে রাজি হচ্ছে না। আমাদের একদমই শেষ তখন হয়ে আপনি একটু সংক্ষেপে- বঙ্গভবনকে একটা আলোচনার জায়গা হিসেবে ধরা হয় এবং সেখানে আলোচনা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নাম দেওয়া হয়, আমরা কিছু নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 27-28টা শর্টলিস্ট নাম দিলেন। সবকিছু মিলে একটা উপদেষ্টা পরিষদ তখন হয় আর কি, রাজনৈতিক দলগুলো নাম দেয়।